আসসালামু আলাইকুম। এইচএসসি রিভিশন প্রোগ্রামের ভূগোল প্রথম পত্রে সমুদ্র ও জোয়ার ভাটা অধ্যায়তে আমাদেরকে স্বাগতম। এই অধ্যায়ে আমরা এমন কিছু সৃজনশীল কোশ্চেন সলভ করব যার মাধ্যমে এই পুরো অধ্যায়টি তোমার কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, কথা না বাড়ায় আমরা প্রথম কোশ্চেন সলভে চলে যাচ্ছি। ওকে, এখানে দেখো ভাইয়া, 1 নম্বর কোশ্চেনে কি আছে? 1 নম্বর কোশ্চেনে বলছে কি, কস হ্রদটি ভারত মহাসাগরের বঙ্গোপসাগর সংলগ্ন কি অঞ্চলের উপকূল ভাগ দিয়ে প্রবাহিত হয়, নির্দিষ্ট একটি বায়ু প্রবাহের কারণে ওই স্রোতটির কি হয় ভাইয়া, উৎপত্তি হয়। ঠিক আছে, ক নম্বরে বলছে মুখ্য জোয়ার, খ নম্বর যাচ্ছে কি পৃথিবীর আবর্তন সমুদ্র স্রোতকে কীভাবে প্রভাবিত করে সেটা আমরা দেখবো। উদ্দীপকে কস স্রোতটির বর্ণনা দেওয়া। ঠিক আছে, কস স্রোতটা কি ভাইয়া, এখানে দেখো উপকূল ভাগ দিয়ে প্রভাবিত হবে। ঠিক আছে, ভারত মহাসাগরের বঙ্গোপসাগর সংলগ্ন কি অঞ্চলের উপকূল ভাগ দিয়ে প্রবাহিত হয় এবং নির্দিষ্ট বায়ু প্রবাহের কারণে এই স্রোতটির উৎপত্তি হয়। ঠিক আছে, এখন ঘ নম্বরটা দেখো কি চাইছে, উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের উপর জোয়ার ভাটার প্রভাব বিশ্লেষণ করো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সলভে চলে যাই। দেখো, সলভে যাওয়ার আগে তোমাকে একটু দেখাই দেই। দেখো ভাইয়া, মেনলি তোমার যে স্রোতগুলো আছে, স্রোতগুলা তোমার মানে আমাদের যে ভারতীয় যে মহাসাগর আছে, ভারত মহাসাগরীয় স্রোত, সেটা কিন্তু দুই ভাগে। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে শীতকালীন আর একটা কি হচ্ছে ভাইয়া, গ্রীষ্মকালীন। ঠিক আছে, এবং গ্রীষ্মকালীন স্রোতটা দেখো, এই গ্রীষ্মকালীন স্রোতটা কি হয় ভাইয়া, দেখো এই যে কুমেরু স্রোতটা আছে না, যে কুমেরু স্রোতটা আছে, সেই স্রোতটা কি ভাইয়া, এই ডিরেকশনে যায় তোমার অস্ট্রেলিয়া স্রোত, মানে তোমার অস্ট্রেলিয়া মহাদেশ যেখানে অস্ট্রেলিয়া, তার থেকে পুরো তোমার কি যাচ্ছে একবারে উত্তর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, উত্তর দিকে যাওয়ার পরে তারপরে দেখো কি হচ্ছে, তোমার আমরা যে ভারত মহাসাগর তোমার বলতেছি, এই জায়গাটাতে তোমার একেবারে এদিকে ধরো তোমার এই পাশে কি, তোমার এই পাশে পূর্ব, এটা হচ্ছে তোমার পশ্চিম, এটা হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে, এটা হচ্ছে তোমার দক্ষিণ। ঠিক আছে, সো তোমার স্রোতটা কি ভাইয়া, তোমার মেনলি এটা আসবে তোমার কি, এই দক্ষিণ দিক থেকে। ঠিক আছে, এই দক্ষিণ থেকে কি হচ্ছে ভাইয়া, পরে এদিকে বাঁক নিয়ে একটা তোমার এই স্রোতটা এই পাশে চলে যাচ্ছে, আর একটা স্রোত কি হচ্ছে ভাইয়া, তোমার উত্তর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আবার এখানে কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটা আছে, সেটা কিন্তু তোমার এই পশ্চিম দিকে ধাবিত হচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে এই স্রোতটা তো একটা এই পাশে চলে যাচ্ছে, তোমার সোমালি স্রোত যেটা আছে, তোমার গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত, সেটা কিন্তু আমাদের পরে এদিক দিয়ে ঘুরে ভারতের তোমার, ঠিক আছে, ভারতের পাশ দিয়ে বাংলাদেশের এই পাশে বঙ্গোপসাগর দিয়ে ঢুকতেছে। ঠিক আছে, আর একটা স্রোত কি ভাইয়া, এই ম্যাদাগাস্কারের কি এই পাশে দুই পাশ দিয়ে দুইটা স্রোত যাচ্ছে। ঠিক আছে, যে একটা তোমার এই পাশে কি বলতেছে, তোমার এই পাশের স্রোতটাকে বলছে মোজাম্বিক স্রোত, আর একটা কি ম্যাদাগাস্কার স্রোত। ঠিক আছে, তারপর তোমার আগুলহাস স্রোত দিয়ে আবার ঠিক সেই তোমার কুমেরু স্রোতের সাথে মিশে যাচ্ছে। ঠিক আছে, এখন এটা দেখো, এটাও তোমার সেম প্রায় কুমেরু স্রোতটা যাচ্ছে এই পাশ দিয়ে, অস্ট্রেলিয়ার পাশ দিয়ে পার হয়ে গেল, তারপরে দক্ষিণ নিরক্ষীয় স্রোতে এই পাশে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু যখন শীতকাল হচ্ছে তখন কি হচ্ছে ভাই, দেখো এটা শীতকালের সময় কি হচ্ছে, দেখো শীতকালে আবার সেইটাই ব্যাক করতেছে, ব্যাক করে কি ভাইয়া, তারপর আবার বঙ্গোপসাগর থেকে আবার ভারতের এই পাশ থেকে শুরু করে শীতকালীন যে স্রোতটা আছে, সেটা তোমার ভারত মহাসাগরের বিপরীত স্রোত হয়ে যাচ্ছে, আবার এটা তোমার শীতকালে হয়, আবার ব্যাক করে তোমার এটা কি আবার দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলে যাচ্ছে। ওকে, এখন তাহলে আমরা এরপরে কোশ্চেনটা সলভ হয়ে যায়। তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো, তাহলে তোমার এই কোশ্চেন অনুযায়ী তোমার তোমার কোশ্চেনটা তোমার হ্যাঁ স্রোতটা কি হবে। ঠিক আছে, ক নম্বর ভাইয়া দেখো, মুখ্য জোয়ার কি হচ্ছে ভাই, চন্দ্রের আকর্ষণে পানির কি ফুলে ওঠে, এইটাই হচ্ছে আমাদের কি মুখ্য জোয়ার। ওকে, এখন দেখো খ নম্বরে, পৃথিবীর আবর্তনের ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। ঠিক আছে, কেন, আহ্নিক গতির জন্য পৃথিবী নিচে অক্ষের উপর সর্বদা কি ভাইয়া, পশ্চিম থেকে পূর্বে, পশ্চিম থেকে পূর্বে, এটা অলস মনে রাখবে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে। পৃথিবীর এই আবর্তনের জন্য সমুদ্রের উপরিভাগে কি হচ্ছে ভাইয়া, পানি রাশিও কি হয় ভাইয়া, পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়। ঠিক আছে, তোমরা যখন বাসে যখন তোমরা চলো, হঠাৎ বাসটা কিন্তু ব্রেক করলে কি তোমরা সামনের দিকে ঝুঁকে পড়ো, তার মানে তোমার সামনের দিকে তোমার যাওয়ার একটা প্রবণতা থাকে। ঠিক আছে, যেহেতু তোমার এটা কি আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, সো তোমার স্বাভাবিকভাবেই তোমার কি তোমার সমুদ্রের যে উপরিভাগে পানি রাশিটা আসে, সেটা তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। ওকে, আচ্ছা, গ নাম্বার আসো ভাইয়া। হুম, দেখো ভাইয়া, মেনলি তোমার এখানে কি বলছে, কোশ্চেন আমরা দেখো, কোশ্চেনে ছিল ভাইয়া দেখো, ক স্রোতটি
তোমার বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলের উপকূল দিয়ে প্রবাহিত হবে, আর নির্দিষ্ট একটি বায়ু প্রবাহের কারণে ওই স্রোতটির উৎপত্তি হয়। এটা কি আমাদের স্রোত ভাইয়া? এটা হচ্ছে আমাদের দেখো গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত। কি কারণে? এখন দেখো গ্রীষ্মকালে কি ভাইয়া আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কি ভাইয়া সোমালি স্রোতের বর্ধিত অংশটি কি হচ্ছে ভাইয়া উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়, আরব সাগরে প্রবেশ করবে। ঠিক আছে, আরব সাগরে প্রবেশ করে আবার সেখান থেকে কি হবে, আরব সাগরের দক্ষিণ দিক দিয়ে বেয়ে ভারতের পশ্চিম উপকূল দিয়ে অগ্রসর হয়ে শ্রীলঙ্কার দক্ষিণ পাশ দিয়ে ভারতের পূর্ব উপকূল হয়ে বঙ্গোপসাগর প্রবেশ করে। এই চিত্র তোমার দেখাচ্ছে, দেখো এটা কি বলছে, দেখো এখানে বলছে না তোমার সোমালি স্রোতের বর্ধিত অংশ উত্তর পূর্ব দিক দিয়ে। এখানে দেখো এই যে সোমালি স্রোতটা আছে না, যে তোমার সোমালি স্রোত, সেটা উত্তর পূর্ব তোমার এই পশ্চিম ভারতে তোমার পশ্চিম পাশ দিয়ে, তারপরে তোমার কি বুঝতে হবে শ্রীলঙ্কার পাশ দিয়ে আমাদের কি বে অফ বেঙ্গলের প্রবেশ করতেছে। ঠিক আছে, তোমার এটাই বলছে, দেখো আরব সাগরে প্রবেশ করে সেখান থেকে এই স্রোত দক্ষিণ দিক দিয়ে বেঁকে কি হচ্ছে ভাইয়া ভারতের পশ্চিম উপকূল দিয়ে অগ্রসর হয়, শ্রীলঙ্কার দক্ষিণ পাশ দিয়ে কি হচ্ছে ভাইয়া ভারতের পূর্ব উপকূল হয়ে বঙ্গোপসাগর প্রবেশ করতেছে। অতঃপর কি হয় ভাইয়া দেখো, অতঃপর হচ্ছে দেখো বঙ্গোপসাগরের উত্তর দিকে উপকূল ভাগে তোমার বাধাপ্রাপ্ত হয় কি ভাইয়া গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত দক্ষিণ পূর্ব দিকে বেঁকে আন্দামান সাগরের দিকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এই সময় উত্তর ভারত মহাসাগরের অন্য কোনো স্রোত দেখা যায় না, এটি একটি উষ্ণ স্রোত। ঠিক আছে, এখন ভাইয়া ঘ নম্বরে দেখো, ঘ নম্বর কোশ্চেন কি ছিল আমাদের, উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের উপর জোয়ার ভাটার প্রভাব। সো আমাদের যে বে অফ বেঙ্গলের এখানে আছে, তোমার এখানে জোয়ার ভাটার প্রভাব চাইছে। এখন দেখো উদ্দীপকে বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলকে বোঝানো হয়েছে, তারপরে কি যেখানে আমাদের জোয়ার ভাটার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় সেটা এখন আমরা দেখি। জোয়ার ভাটার ফলে কি ভাইয়া নৌযান অনায়াসে চলাচল করতে পারে, ফলে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। জোয়ার ভাটার সময় কি ভাইয়া নদীর মোহনায় ও তার অভ্যন্তরে পানি অধিক থাকে, ফলে বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধাজনক হয়। আবার ভাটার ওই টানে কি ভাইয়া জাহাজ কি ভাইয়া অনায়াসে সমুদ্রে আবার চলে আসে। ঠিক আছে, জোয়ার ভাটার মধ্য দিয়ে তোমার কি ভূখণ্ড থেকে ময়লা আবর্জনা সমূহ সাগরে পতিত হয়। তারপর কি উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাবে মৎস্যের প্রাচুর্য হেতু শত শত লোক মৎস্য আহরণ সংক্রান্ত কাজে নিয়োজিত আছে। ঠিক আছে, এই সকল মৎস্য দেশ ও বিদেশের বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন হয়। ঠিক আছে, এখন দেখো স্বাভাবিক জোয়ার ভাটার কোনো কুফল নেই, এটি নিতান্তই প্রাকৃতিক। তবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে তোমার কি জোয়ারের সময় বান টাকার ফলে কি হয় ভাইয়া অনেক সময় কি নৌকা ও লঞ্চ আমাদের কি ডুবে যায়। ঠিক আছে, এটা কিন্তু প্রতিনিয়ত হয়। প্রতিকূলবর্তী অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়ে তোমার কি জানমালের ক্ষতি হয়। এছাড়া শীত ঋতুতে জোয়ারের লবণাক্ত পানি নদীর অভ্যন্তরে বহুদূরে অগ্রসর হতে পারে, ফলে নদীর পার্শ্ববর্তী মাঠের ফসল, গবাদি পশু ও বিভিন্ন শিল্পের ব্যাপক ক্ষতি সাধন হয়। ঠিক আছে, সুতরাং জোয়ার ভাটা স্বাভাবিকভাবে উপকূলবর্তী মানুষের কর্মকাণ্ডকে কি করতেছে ভাইয়া প্রভাবিত করতেছে। জোয়ার ভাটার এই প্রভাব ইতিবাচক, তবে বিশেষ বিশেষ সময়ে কোনো কোনো ক্ষেত্রে জোয়ার ভাটার কুফল লক্ষ্য করা যায়। ঠিক আছে, 2 নম্বরে দেখো ভাইয়া, বারবার এরকম কেন হচ্ছে। 2 নম্বর দেখো এখানে কি বলছে, উত্তর আটলান্টিক মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ স্রোত যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের পাশ দিয়ে দক্ষিণ পশ্চিম দিক হতে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, আর ক নম্বরে কি আছে শৈবাল সাগর কি, আর খ নম্বরে সমুদ্র স্রোতের উপর বায়ু প্রবাহের প্রভাব ব্যাখ্যা করে, সেটাতে আমরা আসবে উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোতটির বৈশিষ্ট্য লিখো। ঠিক আছে, ইঙ্গিতকৃত স্রোতটা এখানে কি বলছে ভাইয়া, উত্তর আটলান্টিক মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ স্রোত যা আমাদের কি ভাইয়া যুক্তরাষ্ট্রের কি ফ্লোরিডা উপকূলের পাশ দিয়ে কি ভাইয়া দক্ষিণ পশ্চিম দিকে উত্তর পূর্ব দিকে দিক থেকে তোমার কি উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উপসাগরীয় স্রোত। এখন কিভাবে এটা বুঝবো তার জন্য তোমাদেরকে এখানে চিত্রটা দেখাই দেই। এখানে দেখো ভাইয়া আমাদের মেনলি কি প্রথমে যে কুমেরু স্রোতটা আছে, এটা তোমার হচ্ছে কি প্রশান্ত মহাসাগর। আর তোমার এটা বলি তোমার যে এখানে ধরো এটা এটা উত্তর, এটা পূর্ব, এটা পশ্চিম। ঠিক আছে, আর এটা কি হচ্ছে ভাই আমাদের দক্ষিণ। এখন দেখো ভাইয়া এই যে এই কুমেরু স্রোতটা আছে না ভাইয়া, এই কুমেরু স্রোতটা দেখো একটা কি করতেছে এই সোজা বরাবর, ঠিক আছে, এই পূর্ব বরাবর চলে গেল। ওকে, আরেকটা কি দেখো, আরেকটা হচ্ছে এখানে একটা পেরুর স্রোত নামে তোমার এই দক্ষিণ আমেরিকার তোমার পশ্চিম দিক থেকে চলে গেছে। আরেকটা কি হয়েছে ভাইয়া দেখো এখানে বেঙ্গুয়ালা স্রোত তোমার এই পাশ দিয়ে
তোমার আফ্রিকার কাছাকাছি দিয়ে তোমার কি চলে যাচ্ছে ভাইয়া, এখানে আবার দক্ষিণ নিরক্ষীয় স্রোত হয়ে চলে যাচ্ছে। আবার এই পাশে তোমার এই স্রোতটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আর তোমার এখানে ক্লিয়ার হবে। এখানে দেখো এই যে শীতল স্রোত মানে কুমেরু স্রোতটা আমার এইদিকে চলে যাচ্ছে। তারপরে কি এখানে তোমার এখানে আফ্রিকার এখানে কি হচ্ছে ভাইয়া, বেঙ্গল অঞ্চলে কি হচ্ছে ভাইয়া, বেঙ্গোয়ালা স্রোত নামে এখানে চলে আসতেছে। তারপরে কি আবার হচ্ছে এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটা এখানে এই তোমার এই অঞ্চলটাকে আমরা কি বলছি ভাই, যেহেতু আমরা একটা 0 ডিগ্রির কাছাকাছি, সো এটাকে আমরা বলতেছি দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এইটা আবার কি হচ্ছে ভাই, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা কি হচ্ছে ভাই আমাদের ব্রাজিল স্রোত হয়ে যাচ্ছে, আর একটা কি হচ্ছে ভাই এপাশে দেখো এই যে এই পাশে পুরোটাই আমাদের পরে এখানে তোমার উপসাগরীয় স্রোত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই পাশে দেখো এটা হচ্ছে তোমার নিরক্ষীয় বিপরীত স্রোত, এটা তোমার বিপরীত দিক থেকে আসছে, এই কারণে তোমার নিরক্ষীয় বিপরীত স্রোত। আবার এই স্রোতটাই দেখো একটা তোমার কি হচ্ছে যে এই উপসাগরীয় স্রোতটা আছে সেইটা আবার তোমার তোমার গ্রিনল্যান্ডের কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। আবার উপর থেকে কোনটা আসতেছে, সুমেরু স্রোত থেকে, তোমার সুমেরু অঞ্চল থেকে কি আসতেছে, একটা সুমেরু স্রোত আসতেছে, ঠিক আছে। এটা আবার তোমার এখানে মিলিত হচ্ছে হিমপ্রাচীর এখানে বলতেছে এই অঞ্চলটাকে। আবার তোমার এই যে উপসাগরীয় স্রোতটা আছে সেটা কিন্তু তোমার উত্তর আটলান্টিক স্রোতেও চলে গেছে, ঠিক আছে। তারপরে কি এটা আবার এই পাশে ব্যাক করছে যেটা, সেটা হচ্ছে আমাদের ক্যানারি স্রোত, ঠিক আছে। আবার তোমার এই পাশ দিয়ে তোমার দেখো এটাকে আমার যেহেতু উত্তর পাশে আছে এবং নিরক্ষীয়র কাছাকাছি, সেই কারণে আমরা এটাকে বলতেছি আমরা উত্তর নিরক্ষীয় স্রোত, এবং এই অঞ্চলটাকে বলা হচ্ছে তোমার শৈবাল সাগর, ঠিক আছে। তোমার মেইনলি তোমার এই এই তোমার এই এই ফ্লোটা কিন্তু মোটামুটি এইভাবে, ঠিক আছে, তোমার মনে রাখা ট্রাই করবা। এখন ভাইয়া আসো তাহলে আমরা সলভ হয়ে চলে যাই। ক নম্বরে দেখো ভাইয়া, বারবার একরকম হচ্ছে কেন, ওকে। ক নম্বরে দেখো ভাইয়া শৈবাল সাগর, তোমার একটু আগে তোমার কিন্তু শৈবাল সাগরটা দেখালাম, এটা হচ্ছে ভাইয়া আটলান্টিক মহাসাগরে ক্যানারি স্রোতটি ডিম্বাকারে ঘোরার কারণে এর মধ্যবর্তী পানিরাশি একেবারে কি ভাইয়া স্রোতহীন থাকে, ঠিক আছে। এই স্রোতহীন পানিকে ভাসমান অবস্থায় আগাছা ও শৈবাল সঞ্চিত হয় বলে কি বলা হচ্ছে ভাইয়া, শৈবাল সাগর বলতেছে। দেখো ভাইয়া আটলান্টিক মহাসাগরে ক্যানারি স্রোতটি ডিম্বাকার ঘুরে ক্যানারি স্রোত, ঠিক আছে। এখন দেখো ক্যানারি স্রোতটা দেখো, এই যে তোমার এখানে ক্যানারি স্রোত, এটা তোমার এখানে ডিম্বাকার ঘুরতেছে, বুঝছো, ঠিক আছে। এই কারণে কি হচ্ছে ভাই, এই পানিটা মোটামুটি একটা স্থির আছে, এই কারণে তোমার এখানে অনেক কিছু শৈবাল থাকে, ঠিক আছে। এই কারণে তোমার এটা বলা হচ্ছে তোমার এটা শৈবাল স্রোত, ঠিক আছে। এই স্রোতহীন পানিতে কি ভাই ভাসমান আগাছা ও শৈবাল সঞ্চিত হয়, এই কারণে এটাকে বলা হচ্ছে আমাদের শৈবাল সাগর, ঠিক আছে। খ নাম্বারে আসো ভাইয়া, খ নাম্বারটাতে কি ছিল আমাদের দেখো, সমুদ্র স্রোত উৎপত্তির জন্য প্রধান কারণ কি হচ্ছে ভাই আমাদের বায়ু প্রবাহ, ঠিক আছে। প্রবল নিয়ত বায়ুসমূহ কি হচ্ছে বায়ু প্রবাহ সমুদ্র পৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কি ভাইয়া সমুদ্রের উপরিস্থ যে পানি রাশিটা আসে, ঠিক আছে, তোমাকে সেই একই দিক বরাবর চালিত করবে, ওকে। এখন অয়ন বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্র স্রোত পূর্ব দিক থেকে আমাদের কি ভাইয়া পশ্চিম দিকে যাবে, এবং পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্র স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হবে, ঠিক আছে। এভাবে বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ সমুদ্র স্রোতকে আমাদের কি ভাইয়া প্রবাহিত করে, ঠিক আছে। গ নম্বরে এখন আসি ভাইয়া, দেখো যেটা বলছিলাম আমাদের গ নম্বরের যে স্রোতটা ছিল ওটা তোমাদের কি তোমার এটা হচ্ছে উপসাগরীয় স্রোত। এই উপসাগরীয় স্রোতটা এখন আমরা দেখি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের কি ভাইয়া দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের পূর্বে অবস্থিত সেন্টরো অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। বললাম না, একটা হচ্ছে তোমার কি ভাইয়া নিরক্ষরেখা অতিক্রম করে কি ভাইয়া দক্ষিণ আমেরিকা আমরা প্রবেশ করবে, আর উত্তর উপকূল দিয়ে অগ্রসর হবে, আর পরে কি এই স্রোতটি ভাইয়া ক্যারিবিয়ান সাগরের উত্তর নিরক্ষীয় স্রোতের শাখায় মিলিত হয়ে ইউকাটান নামে একটি প্রণালীর মধ্য দিয়ে মেক্সিকো উপসাগরে প্রবেশ করবে, ঠিক আছে। তারপরে কি ভাইয়া অন্যদিকে মিসিসিপি নদী মেক্সিকো উপসাগরে পতিত হওয়ার ফলে কি হচ্ছে ভাইয়া এর বিপুল পানি রাশি ও প্রবল স্রোত উক্ত সম্মিলিত স্রোতের বেগ কি হচ্ছে ভাইয়া বৃদ্ধিতে সহায়তা করবে। এই প্রবল স্রোত ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে বেরিয়ে এসে উত্তর নিরক্ষীয় স্রোতের অন্য শাখার সাথে কি ভাইয়া মিলিত হবে, ঠিক আছে। উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয় বলে এই স্রোতকে কি হচ্ছে ভাইয়া আমাদের বলতেছি উপসাগরীয় স্রোত, ওকে। 1513 সালে কি হচ্ছে ভাইয়া তোমার পনি ডি লোন, ঠিক আছে, স্রোতটির এ নাম দেন। এই স্রোতের পানির উষ্ণতা হচ্ছে ভাইয়া আমাদের 85°F। এই স্রোতের কি ভাইয়া বর্ণ কি হচ্ছে ভাইয়া আমাদের গাঢ় নীল রঙের, ওকে। ঘ নাম্বার এখন দেখো যেটা আমরা দেখছিলাম ওই তোমার স্রোতটা কি হচ্ছে ভাইয়া আমাদের উপসাগরীয় স্রোত, ঠিক আছে। এখন দেখো উষ্ণ উপসাগরীয় স্রোতের যে শাখাটি কি ভাইয়া পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ের পশ্চিম উপকূল দিয়ে উত্তর মহাসাগরে শেষ হয় তাকে আমরা উত্তর আটলান্টিক
স্রোত বলি, ঠিক আছে। উত্তর মহাসাগরে কি হচ্ছে ভাইয়া প্রবেশ করে এই স্রোতটি তোমার কি শীতল স্রোতের তোমার পরিণত হবে, কারণ কি তোমার এটা উত্তরের দিকে আছে, উত্তরের দিকে মোটামুটি ঠান্ডা পানি, ঠিক আছে। এই স্রোতের প্রভাবে ব্রিটিশ ও নরওয়ে উপকূলে বরফ জমতে পারবে না, এটি তোমার ইউরোপের উত্তর পশ্চিম উপকূলকে উষ্ণ রাখবে, ফলে এই অঞ্চলে কি হচ্ছে ভাইয়া নাতিশীতোষ্ণ পরিবেশ বজায় থাকবে। এই স্রোতের কারণে এই অঞ্চল দিয়ে অনায়াসে জাহাজ চলাচল করতে পারবে, ফলে কি ভাইয়া আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হয়। উত্তর মহাসাগরে কিভাবে প্রবেশ করে এই স্রোত কি করতেছে ভাইয়া শীতল স্রোতে পরিণত হয় বলে উক্ত ওই অঞ্চলে তোমার কি ভাইয়া জলবায়ু ঠান্ডা থাকে, ঠিক আছে। তাই বলা যায় প্রাকৃতিকভাবে সংগঠিত উত্তর আটলান্টিক স্রোতের অন্তর্গত উপসাগরীয় স্রোত ব্যাপক গুরুত্ব বহন করে, ঠিক আছে। এখন 3 নম্বরে আসো। 3 নম্বরে দেখো ভাইয়া, উপকূলীয় এলাকায় নদ নদীর পানি উচ্চতা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাড়ে কমে। পানির উচ্চতা বাড়লে পণ্য বোঝাই জাহাজ কি নৌযান সহজেই বন্দরে প্রবেশ করতে পারে, আবার পানির উচ্চতা কমে গেলে কি হচ্ছে ভাইয়া নৌযান বন্দরে প্রবেশ করতে না পেরে গভীর সমুদ্রে অপেক্ষা করে, ঠিক আছে। ভরা কটাল কি, গ্র্যান্ড ব্যাংক কি, ব্যাখ্যা করো। উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রাকৃতিক বিষয়টি আমাদের কি ভাইয়া, এটা তোমার কোশ্চিন পড়ার সাথে সাথে তুমি বুঝতে পারবে, তোমার এই উদ্দীপকটা পড়ার সাথে সাথে এটা আমাদের কি বলছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের জোয়ার ভাটা চাইছে, ঠিক আছে। জোয়ার ভাটা সম্পর্কে এখানে ডিসক্রাইব করতে বলবে। এখন ঘ নম্বর দেখো ভাই, ব্যবসা বাণিজ্যের উপর উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রাকৃতিক বিষয়টির প্রভাব বিশ্লেষণ করো, ঠিক আছে। আমরা তাহলে সলভে চলে যাই। ভরা কটাল দেখো ভাইয়া, পূর্ণিমা ও অমাবস্যার চাঁদ সূর্য ও পৃথিবীর সরল রেখায় অবস্থানের কারণে কি হচ্ছে ভাইয়া যে তোমার জোয়ার সৃষ্টি হয়, তাই হচ্ছে ভরা জোয়ার বা ভরা কটাল, ঠিক আছে। এখন খ নাম্বার দেখো ভাইয়া, গ্র্যান্ড ব্যাং এক ধরনের কি হচ্ছে ভাইয়া মগ্নচড়া, ঠিক আছে। গ্র্যান্ড ব্যাং সৃষ্টির প্রধান কারণ হচ্ছে অগভীর মগ্নচড়াগুলোতে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন, এক প্রকার কি হচ্ছে ভাইয়া অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী জন্মায় ও বংশবৃদ্ধি করে। এই প্লাঙ্কটন মাছের অতি প্রিয় খাদ্য, ওকে। গ্র্যান্ড ব্যাং একটি মগ্নচড়া হিমশৈলের মধ্যে অবস্থিত, বিভিন্ন নুড়ি কাকর বালি প্রভৃতি সমুদ্রতলে সঞ্চিত হয় এবং একসময় কি হচ্ছে ভাইয়া মগ্নচড়ার সৃষ্টি হয়। নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে গ্র্যান্ড ব্যাং এভাবে তৈরি হয়, ঠিক আছে, সৃষ্টি হয়। এখন ভাই একটু জোয়ার ভাটাটা আমরা দেখি। এখানে দেখো ভাইয়া মেইনলি তোমার এখানে আমাদের জোয়ার ভাটাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কি আমাদের চন্দ্র, ঠিক আছে। তোমার যদি এটা পৃথিবী হয় আর এখানে যদি তোমার চন্দ্র থাকে, ঠিক আছে, তোমার এই যে এই পানিগুলো সমুদ্রের পানিগুলো আছে না, এটা যে টানবে চন্দ্রটা, তখন সেটাকে আমরা বলবো কি মুখ্য জোয়ার, ঠিক আছে, এই পাশে একটা। আর তোমার এখানে দেখো চন্দ্র কিন্তু তোমার এই পাশে টানতেছে, তোমার পৃথিবীর কেন্দ্রকেও টানতেছে। কেন্দ্র কিন্তু আবার তোমার মনে করো এই পাশে কিন্তু তোমার কেন্দ্র দ্বারা কিন্তু এই চন্দ্র কিন্তু আকর্ষিত হচ্ছে, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে ভাইয়া দেখো এই অঞ্চলগুলোতে তোমার পানি একটু এখানে একটা লেয়ার তৈরি হয়, ঠিক আছে, একটু কম থাকে, বাট তোমার এখানে গৌণ জোয়ার সৃষ্টি হয়, ঠিক আছে। আর যেহেতু তোমার এই পাশেও পানি থাকতেছে এবং এই অঞ্চলগুলোতে পানি কম থাকতেছে, ঠিক আছে, এই কারণে এই অঞ্চলগুলোকে আমরা কি বলতেছি ভাইয়া ভাটা বলতেছি, ওকে। এটা তোমার মেইনলি জোয়ার ভাটা। এখন দেখো উদ্দীপকে নির্দেশিত পানির স্তর পরিবর্তনের কারণ হলো কি ভাইয়া আমাদের জোয়ার ভাটা, ঠিক আছে। পৃথিবীর ওপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর আবর্তনের দরুন সৃষ্টি কেন্দ্রাতিক শক্তি ও কেন্দ্রবিমুখী শক্তি এই জোয়ার ভাটার জন্য দায়ী। মহাকাশের প্রতিটি গ্রহ উপগ্রহ পরস্পরকে আকর্ষণ করে, যেটাকে আমরা কি ভাইয়া মহাকর্ষ বল বলি, ঠিক আছে। এই আকর্ষণের ফলে পৃথিবীসহ সকল গ্রহ সূর্যের চারিদিকে এবং গ্রহগুলো চারিদিকে ঘুরছে, ঠিক আছে। এই আকর্ষণ শক্তির প্রভাবে কি হচ্ছে ভাইয়া পৃথিবীর উপরিভাগের তরল পানি রাশি পৃথিবী হতে সরে হতে পারে না, মানে সরতে পারে না। সূর্য চাঁদ অপেক্ষা বড় হলেও পৃথিবী হতে চাঁদের দূরত্ব সূর্য হতে কম থাকায় চাঁদের আকর্ষণ শক্তি সূর্য থেকে বেশি, ঠিক আছে। তাই তোমার সূর্যের একটা আকর্ষণ থাকে, কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পায় কোনটা ভাইয়া আমাদের এখানে চাঁদের আকর্ষণ, ঠিক আছে। তাই চাঁদের আকর্ষণে কি হচ্ছে ভাইয়া পানি অধিক ফুলে উঠে এবং জোয়ার হয়, ঠিক আছে। আবার পৃথিবী ও চাঁদের আবর্তনের জন্য ভূপৃষ্ঠের তরল ও হালকা পানি রাশির উপর কেন্দ্রবিমুখী হচ্ছে ভাইয়া শক্তির প্রভাব অধিক হয়। এর ফলে পানি রাশি ভূভাগ হতে বিচ্ছিন্ন হতে চায়, এভাবে কেন্দ্রবিমুখী শক্তি জোয়ার সৃষ্টিতে সহায়তা করে, ঠিক আছে। অপরদিকে কি ভাইয়া, অপরদিকে দেখো পৃথিবীর মোট পানি রাশির পরিমাণ সর্বত্র সমান না হওয়ায় পৃথিবীর এক পাশে মুখ্য জোয়ার থাকবে কি ভাইয়া দেখো, অপর পাশে তোমার গৌণ জোয়ার হবে। তখন কি ভাইয়া এই দুই জোয়ারের মধ্যবর্তী সমকোণে কি হচ্ছে ভাইয়া অবস্থিত পানি রাশি সরে যায় বলে এই দুই স্থানটা কি বলতেছে ভাইয়া আমরা
ভাটা, ঠিক আছে, যে এই দুই স্থানটাকে আমরা তখন ভাটা বলতেছি। এখন ঘ নাম্বার দেখো ভাইয়া, ঘ নাম্বার কি, উদ্দীপকের ঘটনাটি দেখলাম আমরা, এটা জোয়ার ভাটা ব্যবসায় বাণিজ্যের উপর জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা করা হলো। এখন দেখি আমরা এই ব্যবসা বাণিজ্যে আমাদের কিভাবে প্রভাব ফেলে। ঠিক আছে, জোয়ার ভাটার ফলে নৌযান অনায়াসে চলাচল করতে পারে, ফলে কি হচ্ছে ভাইয়া, ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে। জোয়ারের সময় কি হচ্ছে ভাইয়া, নদীর মোহনায় ও তার অভ্যন্তরে পানি অধিক থাকবে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধাজনক হয়। ঠিক আছে, এরপরে কি হচ্ছে ভাই, আবার যখন ভাটা হবে তখন ওই জাহাজ অনায়াসে সমুদ্রে নেমে আসতে পারবে। এখন জোয়ার ভাটার মধ্য দিয়ে ভূখণ্ড থেকে ময়লা আবর্জনার সমূহ সাগরে পতিত হয়। উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাবে মৎস্যের প্রাচুর্য হেতু শত শত কি হচ্ছে ভাইয়া, লোক মৎস্য আহরণ সংক্রান্ত কাজে নিয়োজিত আছে। এ সকল মৎস্য দেশ ও বিদেশের বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জিত হয়। ঠিক আছে, এখন দেখো ভাই, স্বাভাবিক জোয়ার ভাটার কোনো কুফল নেই, এটি নিতান্তই কি হচ্ছে ভাই, এটা প্রাকৃতিক। ঠিক আছে, তবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ারের সময় বান ডাকার ফলে কি হয় ভাইয়া, অনেক সময় নৌকা, লঞ্চ প্রভৃতি ডুবে যায়। এর ফলে কি হচ্ছে ভাই, এবং উপকূলবর্তী অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়ে জানমালের ক্ষতি হয়। ঠিক আছে, এখন এছাড়া শীত ঋতুতে জোয়ারের লবণাক্ত পানি নদীর অভ্যন্তরে বহু দূরে অগ্রসর হতে পারে, ফলে নদীর পার্শ্ববর্তী কি হচ্ছে ভাইয়া, তোমার মাঠের ফসল, গবাদি পশু ও বিভিন্ন শিল্পের ব্যাপক ক্ষতি সাধন করে। ঠিক আছে, সুতরাং জোয়ার ভাটা স্বাভাবিকভাবে উপকূলবর্তী মানুষের কর্মকাণ্ডকে প্রভাবিত করে। ঠিক আছে, জোয়ার ভাটার এ প্রভাব ইতিবাচক, তবে বিশেষ বিশেষ সময়ে কোনো কোনো ক্ষেত্রে জোয়ার ভাটার কুফল লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা, এখন এরপরেরটাতে আসি, 4 নম্বরে দেখো, কসরতটি বেঙ্গোয়ালা স্রোত থেকে উৎপত্তি হয়েছে এবং এটি নিরক্ষরেখার দক্ষিণ পাশ দিয়ে কি হয়েছে ভাইয়া, পাশ দিয়ে পূর্ব থেকে সোজা পশ্চিমে প্রবাহিত হয়। অন্যদিকে উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূলে দুটি বিপরীতধর্মী স্রোত মিলিত হয়। ঠিক আছে, ক সমুদ্র স্রোত কাকে বলে, খ হচ্ছে পৃথিবীর আবর্তন কিভাবে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে, এটা আমরা সলভ করছি। এখন দেখো, উদ্দীপকে উল্লেখিত ক স্রোতের বর্ণনা দাও, উদ্দীপকে উল্লেখিত মিলিত স্রোত দুটির প্রভাব বিশ্লেষণ করো। ঠিক আছে, এখানে দেখো ভাইয়া, মেইনলি তোমার এখানে কোশ্চেনে কি বলছিল, কোশ্চেন আমাদের বলছিল ক স্রোতটি বেঙ্গোয়ালা স্রোত থেকে উৎপত্তি হয়। ঠিক আছে, যে এই বেঙ্গোয়ালা স্রোত থেকে উৎপত্তি হবে। তারপর কি বলছে, এটি নিরক্ষরেখার দক্ষিণ পাশ দিয়ে পূর্ব থেকে সোজা পশ্চিমে, তোমার ঠিক আছে, যে দক্ষিণ নিরক্ষরেখার পূর্ব থেকে তোমার সোজা পশ্চিমে প্রবাহিত হয়। অন্যদিকে উত্তর আমেরিকার কি হচ্ছে ভাইয়া, উত্তর আমেরিকার কি উত্তর পূর্ব উপকূলে দুটি বিপরীতধর্মী স্রোত মিলিত হবে। ঠিক আছে, দুটি বিপরীতধর্মী স্রোত মিলিত হবে। তাহলে আমরা এটা কি মেইনলি বুঝতে পারলাম ভাইয়া, আমাদের এখানে বলছিল এটি নিরক্ষরেখা দক্ষিণ পাশ দিয়ে পূর্ব থেকে সোজা পশ্চিমে, তারা আমরা এখানে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বুঝাইছে আমাদের। ঠিক আছে, এখন তাহলে আমরা সলভে যাই। দেখো, ক নাম্বার আমরা জানি সমুদ্র স্রোত কি ভাইয়া, সমুদ্রের পানি রাশির এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিতভাবে প্রবাহিত হয় হচ্ছে আমাদের কি ভাইয়া, সমুদ্র স্রোত। এখন আমরা পৃথিবীর আবর্তনের ফলে সমুদ্র স্রোতের উৎপত্তিটা আমরা জানি, তবে বলছে আহ্নিকতির কারণে পৃথিবীর নিচ অক্ষের উপর সর্বদা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর আবর্তনের জন্য সমুদ্রের উপরিভাগ তরল পানি পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয় বলে সমুদ্র স্রোতের সৃষ্টি করে। ঠিক আছে, ক নাম্বারটা দেখো ভাইয়া, ক স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোতকে নির্দেশ করে। ঠিক আছে, আমরা এটা ফাইন্ড আউট করলাম কিভাবে, দেখো, বেঙ্গোয়ালা স্রোত যখন নিরক্ষরেখার দক্ষিণ দিকে যায় তখন তোমার দক্ষিণ দিক দিয়ে কি হচ্ছে ভাইয়া, সোজা পশ্চিম দিকে অগ্রসর হবে। ঠিক আছে, তখন তাকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলে। দক্ষিণ পূর্ব অয়ন বায়ুর প্রভাবে এই স্রোতটি কি হচ্ছে ভাইয়া, গতিবেগ বৃদ্ধি পায়। মহাসাগরের সবচেয়ে উষ্ণতম অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় বলে এটি একটি কি হচ্ছে ভাই, আমাদের উষ্ণ স্রোত। ঠিক আছে, এই স্রোতটি আটলান্টিক মহাসাগর অতিক্রম করে দক্ষিণ আমেরিকার কি ভাইয়া, পূর্ব উপকূলে এসে স্যান্টোরোকে অন্তরীপে, ঠিক আছে ভাইয়া, বাধাপ্রাপ্ত হয় এবং কি হচ্ছে ভাইয়া, দুটি শাখায় বিভক্ত হয়। প্রথম ও প্রধান শাখাটি দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল দিয়ে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করবে। ঠিক আছে, পরে কি ভাইয়া, মেক্সিকো উপসাগরে পৌঁছে উষ্ণ উপসাগরীয় স্রোতে পরিণত হয়। দ্বিতীয় শাখাটি কি হচ্ছে ভাইয়া, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়। ওকে, ঘ নম্বর দেখো ভাইয়া, উদ্দীপকে শীতল ল্যাব্রাডার স্রোতের কথা বলা হয়েছে, যার দুটি স্রোত তোমার কি বিপরীতধর্মী, এর ফলে বিভিন্ন ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। ওকে, উত্তর মহাসাগর হতে আগত সুমেরু শীতল স্রোত দুটি গ্রিনল্যান্ডের পূর্ব পশ্চিম পাশ দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কি ভাইয়া, ল্যাব্রাডার উপদ্বীপের নিকট মিলিত হয়। এই মিলিত স্রোত শীতল ল্যাব্রাডার স্রোত নামে পরিচিত। এখানে দেখো ভাইয়া,
ঠিক আছে। এই যে দেখো এখানে তোমার এই যে এই অঞ্চলটাকে কি বলতেছে, আমাদের দুইটা স্রোত মিলিত হচ্ছে, এই কারণে আমাদের এখানে ল্যাব্রাডার স্রোত বলতেছে এই অঞ্চলটাকে। ঠিক আছে, তোমার এখানে দুইটা স্রোতই মিলিত হয়। ওকে, এখন দেখো এই শীতল ল্যাব্রাডার স্রোত আরো দক্ষিণ অগ্রসর হয়ে নিউফাউন্ডল্যান্ডের তোমার কিছু নিকট দুটি শাখা বিভক্ত হয়। এর একটি শাখা কি হচ্ছে ভাই উপসাগরীয় স্রোতের নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে, অপর একটি শাখাটি উপসাগরীয় স্রোতের পশ্চিম পাশ দিয়ে উত্তর আমেরিকার পূর্ব উপকূল বেয়ে দক্ষিণ দিকে চলে যায়। উত্তর উপসাগরীয় স্রোতের নীল পানি উত্তর পূর্ব দিকে এবং তার পাশ দিয়ে শীতল ল্যাব্রাডার স্রোতের সবুজ পানি দক্ষিণ দিক দিকে অগ্রসর হয়। ঠিক আছে, এই দুটি বিপরীত স্রোত পরস্পর কি হচ্ছে ভাইয়া বিপরীত দিকে প্রবাহিত হওয়ার সম্ভব তাদের স্রোতের সীমারেখা সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। এই দুটি স্রোতের মধ্যবর্তী সীমারেখা কি বলতেছে ভাইয়া হিম প্রাচীর বলে। ওকে, দেখো হিম প্রাচীরটা এখানে দেখাই দিচ্ছে তোমার চিত্রে, তোমার এখানে এটা তোমার কি হচ্ছে ভাই আমাদের হিম প্রাচীর তৈরি হচ্ছে। ঠিক আছে, এই অঞ্চলটাকে আমরা হিম প্রাচীর বলছি। ঠিক আছে, এই জায়গায় তোমার হিম প্রাচীর তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা একটু তোমরা ওয়েট করো, আমি একটু আসতেছি। আচ্ছা ভাইয়া দেখো, তাহলে আমি কি দেখালাম এখানে তোমার কি হিম প্রাচীরটা এখানে দেখালাম। তাহলে আমরা ওই কোশ্চেনে চলে যাই। দেখো এখানে কি বলছে, তো হিম প্রাচীর বলে ওই হিম প্রাচীরটাই। আর উত্তর মহাসাগর হতে ল্যাব্রাডার স্রোতের সাথে অনেক তোমার কি হচ্ছে ভাইয়া হিমশৈল ভেসে আসে। ঠিক আছে, উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে ওই সব হিমশৈল কি হচ্ছে ভাইয়া গলে যায়। এর ফলে কি হচ্ছে ভাই হিমশৈলের সাথে বাহিত কাদা বালি প্রভৃতি সমুদ্রতলে সঞ্চিত হয়ে বৃহৎ মগ্নচড়ার সৃষ্টি করবে। ঠিক আছে, নিউফাউন্ডল্যান্ডের কি হচ্ছে ভাইয়া নিকটবর্তী গ্র্যান্ড ব্যাংক এরূপে সৃষ্টি হয়েছে। ওকে, উষ্ণ উপসাগরীয় স্রোতের উপর দিকে প্রবাহিত বায়ু উষ্ণ ও আর্দ্র হবে। ঠিক আছে, অন্যদিকে ল্যাব্রাডার স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক ও কি হচ্ছে ভাইয়া শীতল হয়। এই বিপরীতধর্মী দুই বায়ুর সংমিশ্রণে এই অঞ্চলে প্রায় কুয়াশা থাকবে আর কি হচ্ছে ভাইয়া ঝড় তুফান লেগে থাকে। তোমরা মেনলি এখানে ট্রাই করবা এই তোমার যখন এই কোশ্চেনটি তুমি সলভ করো, মোটামুটি এই তোমার চিত্রটা দেখাই দিবা এখানে। ঠিক আছে, ম্যাপটা দেখাই দিবা কোন তোমার এই কোনটাকে নির্দেশ করতেছে, তাহলে সবচেয়ে বেটার হবে। এখন দেখো ভাইয়া এখানে কি বলছে, সময়ের পরিবর্তনে পানি স্তরের উঠানামা হয়। আর এখানে দেখা যাচ্ছে চন্দ্র, তারপরে কি জ্বর ভাটা কাকে বলে, মুখ্য জ্বর বলতে কি বোঝায় এটা আমরা আসতেছি। উদ্দীপকে উল্লিখিত ঘটনাটা কারণ বর্ণনা করো। উদ্দীপকে উল্লিখিত ঘটনা করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কী প্রভাব ফেলে তা বিশ্লেষণ করো। মেইনলি আমরা এটা সলভ করছি, কিন্তু তবু তোমার দেখাচ্ছি। দেখো আমাদের কি হচ্ছে ভাইয়া চন্দ্র সূর্যের আকর্ষণ ও পৃথিবীর কেন্দ্রাতিক গতি শক্তির প্রভাবে কি হচ্ছে ভাইয়া নির্দিষ্ট সময় পরপর পর্যায়ক্রমে সমুদ্রের পানিরাশি কি হচ্ছে ভাই স্ফীতি ও অবনমনকে কি বলতেছে ভাই আমরা জ্বর ভাটা বলছি। ঠিক আছে, এখন দেখো মুখ্য জ্বর কি, চন্দ্রের আকর্ষণে পালি ফুলে ওঠাকে আমরা মুখ্য জ্বর বলবো। ঠিক আছে, চন্দ্র এক স্থানে স্থির থাকে না, তা পৃথিবীর চারিদিকে সর্বদা ঘুরছে। আবর্তনকালে পৃথিবীর যে অংশ চন্দ্রের নিকটবর্তী হয় সেখানে তোমার কি ভাইয়া চন্দ্রের আকর্ষণ সর্বাপেক্ষা হবে। ঠিক আছে, এই আকর্ষণে চারদিক হতে পানি এসে চন্দ্রের দিকে ফুলে ওঠে এবং জোয়ার হয়। এরূপ সৃষ্ট জোয়ারকে আমরা কি বলতেছি ভাইয়া মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার। ঠিক আছে, গ নম্বরে দেখো ভাইয়া সময় পরিবর্তনে পানি স্তরের ওঠানামার কারণ কি ভাইয়া আমরা ফাইন্ড আউট করছিলাম জোয়ার ভাটা। ওকে, এখন দেখো মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ উপগ্রহ নক্ষত্র প্রভৃতি প্রতিটি তোমার কি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে, তাই এর প্রভাবে কি হচ্ছে ভাইয়া সূর্য ও চাঁদ পৃথিবীকে কি ভাইয়া আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয়, কারণ সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম হলেও চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকট অবস্থান করে, তাই সমুদ্রের পানি তরল বলে চাঁদের আকর্ষণই প্রধানত সমুদ্রের জল ফুলে ওঠে। ঠিক আছে, ও জোয়ার হয়। এরপরে তা 6 ঘন্টা 13 মিনিট স্থির থেকে দ্রুতগতিতে নেমে যায়, যা ভাটা নামে পরিচিত। উদ্দীপকে উল্লিখিত মহাসাগরের পানিও একটি নির্দিষ্ট সময়ের পরিবর্তনে পানির স্তরে ওঠানামা করে, যা জোয়ার ভাটার সাথে সাদৃশ্য পাওয়া যায়। সুতরাং উদ্দীপকের ঘটনাটি হলো আমাদের কি ভাইয়া জোয়ার ভাটা। খ নাম্বারটা ভাইয়া খুব ইজি, দেখো তোমার এখানে দেখাই দিচ্ছি। উদ্দীপকে আলোচিত বিষয়টা আমাদের কি জোয়ার ভাটা, সাধারণত সমুদ্রের পানি ফুলে ওঠাকে জোয়ার ভাটা এবং নেমে যাওয়া তোমার পানি ফুলে ওঠাকে আমরা জোয়ার বলতেছি এবং নিচে নেমে যাওয়াটাকে আমরা কি বলতেছি ভাটা বলতেছি। জোয়ার ভাটা উপকূলবর্তী এলাকায় অধিবাসীদের উপর ব্যাপক প্রভাব ফেলে। ঠিক আছে, জোয়ার ভাটার ফলে তোমার কি এখানে তুমি মেনলি পয়েন্ট আকারে ট্রাই করবো, সবচেয়ে এটাই বেস্ট হয়। এখানে 1 2 3 4 মানে 1 2 3 4 দিয়ে
পয়েন্ট দিলে সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। জোয়ার ভাটার ফলে নৌযানের চলাচলের মাধ্যমে কী হচ্ছে ভাই, বাণিজ্যের সুবিধা হয়। জোয়ারের সময় কি নদীর মোহনায় ও অভ্যন্তরে পানি অধিক থাকে, ফলে তোমার বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধাজনক হয়। আচ্ছা মেনলি এটা আমরা পড়ছি, ঠিক আছে। এখন এখানে দেখি, এটা আমরা পড়ছি জোয়ার ভাটার প্রভাবে কি মৎস্যের প্রাচুর্য হেতু শত শত লোক মৎস্য আহরণ সংক্রান্ত কাজে নিয়োজিত আছে। এই সকল মৎস্য দেশ ও বিদেশের বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন হয়, ঠিক আছে। আচ্ছা এটা আমরা মোটামুটি পড়ছি, ওকে, আমরা এটা সলভ করছি। সো এখানে দেখাচ্ছি না। এখানে 6 নম্বরে দেখো, 6 নম্বর কোশ্চেন কি, আলফি ভূগোল প্রথম পত্র বই থেকে জানতে পারলো যে সাগরের পানি, ঠিক আছে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফুলে ওঠে, আবার নির্দিষ্ট সময় পরপর নেমে যায়। সে আরও জানতে পারলো যে অমাবস্যা তিথিতে তোমার হচ্ছে ক জোয়ার এবং অষ্টমী তিথিতে কী হয় ভাইয়া, খ জোয়ার সংঘটিত হয়, ঠিক আছে। এটা কিন্তু আমরা নতুন, এখন এটা আমরা সলভ করব। জোয়ারের বান কি, ঠিক আছে, উপকূল অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা করো, উদ্দীপকে উল্লেখিত প্রথম ঘটনা সংঘটিত হওয়ার কারণ, ক ও খ জোয়ারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আমাদের কি মতামতের সপক্ষে যুক্তি দেখাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওটা দেখি এখন। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। হচ্ছে কি জোয়ারের বান কি, সেটাতে আমরা আসতেছি। দেখো, জোয়ারের সময় সমুদ্রের পানি মহিষোপানের অগভীর অংশে কি হচ্ছে ভাইয়া, ও দ্বীপে প্রতিহত হলে জোয়ারের সময় তরঙ্গের চূড়া ভেঙে পড়ে এবং কি হচ্ছে ভাইয়া, প্রবাহ সৃষ্টি হয়। তখন জোয়ারের পানি খাড়ি ও মোহনা দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে, একে জোয়ারের বান বলে, ঠিক আছে। এখন খ নম্বরে দেখো ভাইয়া, বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কীভাবে দেখো, জোয়ার ভাটার মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনা সমূহ নদীর মধ্য দিয়ে কি হচ্ছে ভাই, সাগরে পতিত হবে, নদীর মোহনা পরিষ্কার হবে। দিনে 2 বার জোয়ার ভাটা হওয়ার ফলে ভাটার টানে নদীর মোহনায় পলি হচ্ছে কি ভাই, পলি ও আবর্জনা জমতে পারে না। জোয়ার ভাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদী খাত গভীর হয়। বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জোয়ার ভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে কি হচ্ছে ভাই, ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে। বাংলাদেশের 2টি প্রধান সামুদ্রিক বন্দর পতেঙ্গা ও মোংলা এবং অন্যান্য উপকূলবর্তী কি হচ্ছে ভাই, নদী বন্দর সচল রাখতে আমাদের কি জোয়ার ভাটার ভূমিকা আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন গ নাম্বারটা সলভ করি। দেখো ভাইয়া, আমরা জানি গ নাম্বারে কি জোয়ার ভাটা বলছে। এখন মেইনলি দেখো, এখানে দেখো, মূলত পানির নির্দিষ্ট সময়ে অন্তর উঠানামা করাটাই আমাদের জোয়ার ভাটা। জোয়ার ভাটা তথা মাটির তথা পানির ওঠানামার যে 2টি কারণ হতে পারে তার নিচে আলোকপাত করা হলো। মহাকর্ষ সূত্র অনুযায়ী, এটা আমরা এর আগে পড়ছি, মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্কে পরস্পরকে আকর্ষণ করে। তাই এর প্রভাবে কি হচ্ছে ভাই, সূর্য ও চাঁদকে পৃথিবীকে আকর্ষণ করবে। কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয়, যার কারণে হচ্ছে কি ভাই, সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম হলেও চাঁদ সূর্য অপেক্ষা তোমার কি পৃথিবীর অনেক, ঠিক আছে। তোমার কি, কারণ সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম, ঠিক আছে। চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক, ঠিক আছে, সরি, এখানে তোমার এখানে এই কাটা পড়ছে, এটা পৃথিবীর অনেক কাছে, ঠিক আছে। তাই সমুদ্রের পানি তরল বলে চাঁদের আকর্ষণে তোমার কি, এখানে যেহেতু মেইনলি তোমার ফোকাসটা দিছে তোমার, যেহেতু এখানে আমাদের চাঁদ খুব কাছে এবং সেখানে আকর্ষণ বলটাই বেশি, এই কারণে তোমার চাঁদে বেশি তোমার এখানে দায়ী, ঠিক আছে, আমাদের সমুদ্রের জোয়ার ভাটার জন্য। সমুদ্রের জল ফুলে ওঠে ও জোয়ার হয়, এরপর তা হচ্ছে কি ভাই, 6 ঘন্টা 13 মিনিট স্থির থেকে দ্রুত গতিতে নেমে যাবে, যা ভাটা নামে পরিচিত। আবার পৃথিবীর নিচ মেরুরেখার চারিদিকে অনবরত আবর্তন করে বলে কেন্দ্রাত্মিক শক্তি বা বিকর্ষণ শক্তির সৃষ্টি হয়। এই কেন্দ্রাত্মিক শক্তির প্রভাবে পৃথিবীর প্রতিটি অণু মহাকর্ষ শক্তির বিপরীতের দিকে বিকর্ষিত হয় বা ছিটকে যায়। এর ফলে কি হচ্ছে ভাই, জোয়ার ভাটার সৃষ্টি হইতে পারে, ঠিক আছে। এখন ভাইয়া ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরে কি, ক এবং খ কি ছিল ভাইয়া আমাদের, মেনলি দেখো কোশ্চিনটা দেখো। কোশ্চিন ছিল আমাদের, ক নম্বর ছিল কি ভাইয়া, দেখো, অমাবস্যা তিথিতে ক জোয়ার হবে এবং তোমার কি অষ্টমী তিথিতে খ জোয়ার হবে। এখন সেটা আমরা দেখি। তোমার এখানে আমাদের ক নাম্বারটা কি হচ্ছে ভাই, আমাদের মেনলি ভরা কোটাল, ঠিক আছে। আর একটা খ নাম্বার হচ্ছে, ক নাম্বার হচ্ছে ভরা কোটাল, খ হচ্ছে আমাদের মরা কোটাল, ওকে।
নিচে এই দুই ধরনের জোয়ারের পার্থক্য তুলে ধরা হলো। জোয়ার ভাটা সৃষ্টিতে চন্দ্র সূর্যের প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অমাবস্যা তিথিতে কী হয় ভাইয়া, সূর্য চন্দ্র পৃথিবী প্রায় একই সরলরেখায় কী হচ্ছে ভাইয়া অবস্থান করে। আবার পূর্ণিমার সময় কী হচ্ছে ভাইয়া, পৃথিবীর একদিকে সূর্য, ঠিক আছে, পৃথিবীর একদিকে সূর্য অপর দিকে চন্দ্র থাকে এবং কী হচ্ছে ভাইয়া সমসূত্রে অবস্থান করে। এর ফলে কী হয় ভাইয়া, সূর্য ও চন্দ্রের আকর্ষণ শক্তি একই সাথে কার্যকরী হয় এবং উভয়ের সাথে মিলিত আকর্ষণ শক্তি প্রবল হয়। পূর্ণিমা ও অমাবস্যার ওই দুই দিন কী হচ্ছে ভাইয়া, চন্দ্রের আকর্ষণে যে স্থানে জোয়ার হয় সূর্যের আকর্ষণেও সেই স্থানে কী হচ্ছে ভাইয়া জোয়ার হয়। এই দুই দিন চন্দ্র সূর্যের মিলিত শক্তির আকর্ষণের ফলে কী হচ্ছে ভাইয়া, পৃথিবীর দুই দিকে জলরাশি খুব বেশি মাত্রায় কী ভাইয়া ফুলে ওঠে। ঠিক আছে, এই দুই জোয়ারের মধ্যে সমকোণী অংশে ভাটার পানি খুবই নেমে যায়। এই কারণে কী হচ্ছে ভাইয়া, পূর্ণিমা ও অমাবস্যা জোয়ারকে ভরা জোয়ার ও ভরা তেজ কটাল বলে। ঠিক আছে, এখানে দেখো, এখানে বলছে তোমার জোয়ার ভাটার সৃষ্টিতে চন্দ্র সূর্যের প্রভাব হিসেবে গুরুত্বপূর্ণ। অমাবস্যা তিথিতে কী হয় ভাইয়া, ওখানে কি বলছে ভাইয়া, অমাবস্যা তিথিতে সূর্য চন্দ্র পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে। মানে তোমার যদি এটা হয় সূর্য, ঠিক আছে, তোমার কি এখানে তারপরে চন্দ্র থাকবে, এটা হচ্ছে আমাদের অমাবস্যায়, মানে তোমার এখানে অন্ধকার থাকবে। ঠিক আছে, এখানে তারপরে তোমার এখানে ধরো পৃথিবী, ঠিক আছে, এটা তোমার হচ্ছে পৃথিবী, এটা চন্দ্র, এটা তোমার সূর্য। সো এইখানে কি হয় ভাইয়া, দেখো এখানে তোমার হচ্ছে আবার দেখো আরেকটা চিত্র এখানে বলছে, আবার পূর্ণিমার সময় পৃথিবীর একদিকে সূর্য অপর দিকে চন্দ্র থাকে এবং সমসূত্রে অবস্থান করে। ফলে সূর্য ও চন্দ্রের আকর্ষণ শক্তি একই সাথে কার্যকর হয় এবং উভয়ের মিলিত আকর্ষণ শক্তি প্রবল হয়। ঠিক আছে, কীভাবে দেখো, এখানে এটা হচ্ছে তোমার এখানে পৃথিবী, এই পাশে তোমার থাকবে সূর্য, ঠিক আছে, এবার তোমার এই পাশে থাকবে চন্দ্র। তখন এই পাশে তোমার সূর্য তোমার টান দিচ্ছে, এই পাশে তোমার টান দিচ্ছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে ভাইয়া, এর ফলে তোমার এখানে তোমার জোয়ার ভাটা এখানে তোমার আকর্ষণ শক্তিটা তোমার এখানে সবচেয়ে বেশি হয়। এরপরে দেখো পূর্ণিমা অমাবস্যার ওই দুই দিন চন্দ্রের আকর্ষণ যেই স্থানে জোয়ার হয় সূর্যের আকর্ষণও সেই স্থানে কি ভাইয়া জোয়ার হয়। ঠিক আছে, এ দুই দিন চন্দ্র সূর্যের মিলিত শক্তির আকর্ষণের ফলে পৃথিবীর দুই দিকে জলরাশি খুব বেশি মাত্রায় ফুলে ওঠে। দুই জোয়ারের মধ্যে সমকোণী অংশে ভাটার পানি খুবই নেমে যায়, মানে তোমার এই অংশটাতে তোমার ভাটার পানি খুবই নেমে যায়। ঠিক আছে, এই কারণে পূর্ণিমা অমাবস্যার জোয়ারকে ভরার জোয়ার এবং ভরা কটাল বা তেজ কটাল বলে। ঠিক আছে, আর এইখানে দেখো অমাবস্যার সময় কি হয়, দেখো ভাইয়া এটা আমাদের কি ছিল, এটা আমাদের চন্দ্র, এটা আমাদের সূর্য, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক আছে, দেখো এই পাশে তোমার এই পানিটাকে কি করতেছে ভাইয়া, আমাদের চন্দ্র টানতেছে, সূর্য টানতেছে। সো এখানে তোমার বেশি আকর্ষণ থাকছে। ঠিক আছে, এই কারণে তোমার এখানে জ্বরগুলা বেশি তোমার ফুলে উঠতেছে। ওকে, এটা এখানে তোমার মেনলি বুঝাইছে। এরপরে ভাইয়া দেখো অন্যদিকে সপ্তমী ও অষ্টমী তিথিতে সূর্য ও চন্দ্র পৃথিবীর দুপার্শ্বে পরস্পরের সাথে কি ভাইয়া সমকোণ অবস্থান করে। মানে তোমার যদি এটা হয় পৃথিবী, যদি হয় এটা ধরো তোমার সূর্য, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার চন্দ্র। সো এটা মেনলি তোমার কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের সমকোণ, মানে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি অবস্থান করে ভাইয়া। তারপরে কি হচ্ছে ভাইয়া, ওই দিক তারা পৃথিবীকে আড়াআড়িভাবে আকর্ষণ করে বলে আকর্ষণের কি হচ্ছে ভাইয়া, আকর্ষণের বেগ কমে যায়। সেই সময় চন্দ্রের আকর্ষণে চন্দ্রের দিকে এবং তার বিপরীত দিকে জোয়ার হয়। ঠিক আছে, এবং সূর্যের আকর্ষণও সূর্যের কি ভাইয়া, সূর্যের দিকে এবং তার বিপরীত দিকে জোয়ার হওয়ার কথা। কিন্তু সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ শক্তি বেশি বলে চন্দ্রের আকর্ষণে চন্দ্রের দিকে ও তার কি হচ্ছে ভাই বিপরীত দিকে জোয়ার হয়। একই সাথে সূর্যের দিকে এবং সূর্যের বিপরীত দিকে ভাটা হয়। ঠিক আছে, যে কারণে চন্দ্রের আকর্ষণে তার দিকে এবং তার বিপরীত দিকের জোয়ার পানি তত বেশি ফুলে উঠতে পারে না। ঠিক আছে, ফলে সপ্তমী ও অষ্টমী তিথিতে তোমার কি জোয়ারের তীব্রতা সবচেয়ে কম থাকবে। মানে তোমার এই পাশেও আকর্ষণ করতেছে, তোমার এই পাশেও আকর্ষণ করতেছে। ঠিক আছে, সো এই কারণে তোমার একটা মোটামুটি নিউট্রালের মতো হয়ে যায়। সেজন্য দুদিনের জ্বরকে মরা কোটাল বা মরা জ্বর বলে, মানে তোমার জ্বরটা খুব বেশি হয় না। তাই বলা যায় চন্দ্র ও সূর্যের অবস্থানগত পার্থক্যের কারণেই জোয়ার ভাটার এই পার্থক্য পরিলক্ষিত হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চিন 7 নম্বরে, একটু ওয়েট করো। ওকে, আচ্ছা এই 7 নম্বরে দেখো ভাইয়া, 7 নম্বরে ক নম্বরে কি বলছে দেখো। প্রথমে এখানে কি বলছে, তোমারটা এখানে ওয়ার্ল্ড ম্যাপে দেখাইছে, তোমার মেইনলি এখানে তোমার কি বায়ু প্রবাহগুলো দেখাচ্ছে। ঠিক আছে, বায়ু প্রবাহগুলো এখানে দেখাচ্ছে, একটা বায়ু পাশ দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে, আর হচ্ছে কি এই ডিরেকশনগুলো এই পাশে গেল আর এদিকে আবার বিপরীতভাবে ফিরে আসতেছে। ঠিক আছে, এখানে কি, এখানে একটা গ নাম্বার, এখানে খ নাম্বার, এখানে ক নাম্বার। ওকে,
এখন দেখো সমুদ্র স্রোত কাকে বলে এটা আমরা জানি, বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের অন্যতম কারণ, এটা আমরা সলভ করছি। এখন গ চিহ্নিত স্রোতটির গুরুত্ব ব্যাখ্যা করো। গ চিহ্নিত মানে এই তোমার এই স্রোতটাকে আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে। আর উদ্দীপকে ক ও খ চিহ্নিত স্রোত দুটির মধ্যে সাদৃশ্য, মধ্যে যে সাদৃশ্য সেটাই তোমার করতে বলছে, ঠিক আছে, সলভ করতে বলছে। এখন দেখো ক খ আমরা সলভ করছি, সো ডাইরেক্ট আমরা গ নাম্বারে চলে যাচ্ছি। গ নাম্বারে দেখো আমাদের গ নাম্বারে চিহ্নিত স্রোতটি হচ্ছে কি ভাইয়া উত্তর আটলান্টিক স্রোত। তার মানে কি এখানে দেখো উত্তর পাশে, ঠিক আছে, আমাদের মেইনলি গ নাম্বারটা কি আমাদের উত্তর পাশে আছে না, সো এই উত্তরে যে আটলান্টিক আছে সেই এই আটলান্টিকের স্রোতটা আমাদের মেইনলি বোঝাচ্ছে গ নাম্বারে উত্তর আটলান্টিক স্রোত, ঠিক আছে। এরপরে দেখো উষ্ণ উপসাগরীয় স্রোতের যে শাখাটি পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয় কি হচ্ছে ভাই ব্রিটিশ দ্বীপপুঞ্জের দিকে ও এবং নরওয়ে পশ্চিম উপকূল দিয়ে কি হচ্ছে ভাই উত্তর মহাসাগরে শেষ হয়, তাকে আমরা উত্তর আটলান্টিক স্রোত বলতেছি, ঠিক আছে। উত্তর মহাসাগরে প্রবেশ করে এই স্রোতটি শীতল স্রোতে পরিণত হয়। এই স্রোতের প্রভাবে কি হচ্ছে ভাই ব্রিটিশ ও নরওয়ে উপকূলে বরফ জমতে পারে না, এটি তোমার ইউরোপের উত্তর পশ্চিম উপকূলকে উষ্ণ রাখে, ফলে ওই অঞ্চলে নাতিশীতোষ্ণ পরিবেশ বজায় রাখে। এই স্রোতের কারণে এই অঞ্চল দিয়ে অনায়াসে জাহাজ চলাচল করতে পারে, ফলে কি ভাইয়া আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হয়। উত্তর মহাসাগরে প্রবেশ করে এই স্রোত কি হচ্ছে ভাইয়া শীতল স্রোতে পরিণত হয় বলে ওই অঞ্চলের জলবায়ু কি ভাইয়া ঠান্ডা থাকে, ঠিক আছে। তাই বলা যায় প্রাকৃতিকভাবে তোমার কি উত্তর আটলান্টিক স্রোত ব্যাপক গুরুত্বপূর্ণ তোমার কি গুরুত্ব বহন করে, ঠিক আছে। ঘ নাম্বার দেখো ভাইয়া, ঘ নাম্বার আমাদের ওই তোমার যে ক এবং খ স্রোত কি ছিল এখানে দেখো মেইনলি তোমার এখানে নিরক্ষীয় স্রোতটাকে বোঝাচ্ছে। আর এখানে তোমার কি বলতেছে ভাইয়া দেখো আমরা মেইনলি এখানে তোমার নিরক্ষীয় তোমার কি বিপরীত স্রোতটা এখানে বোঝাচ্ছি। তোমার যদিও এখানে তোমার খুব ভালোভাবে এটা বোঝা যাচ্ছে না খ নাম্বারটা আসলে এইটা ইন্ডিকেট করছে নাকি তোমার এইটা ইন্ডিকেট করছে, আমরা ধরে নিচ্ছি তোমার এইটা ইন্ডিকেট করতেছে এই পাশে এটা এই পাশেরটা, ঠিক আছে। এই পাশেরটা যেহেতু আমাদের নিরক্ষীয় তোমার কি বিপরীত স্রোত, ওকে, এটাই আমরা এখন দেখি ওইটা ধরে আমরা সলভ করব। দেখো ক খ দুটি হলো কি ভাইয়া, প্রথমে আমরা কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত আর একটা হচ্ছে কি নিরক্ষীয় আমরা কি ভাইয়া বিপরীত স্রোত ধরতেছি একটা, ঠিক আছে। বেঙ্গল স্রোত থেকে কি ভাইয়া যখন নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে সোজা পশ্চিম দিকে অগ্রসর হবে, ঠিক আছে, তখন তাকে আমরা দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলবো। মানে তোমার নিরক্ষীয় রেখার কাছাকাছি যে স্রোতটা তোমার এই 0 ডিগ্রি থেকে তোমার যে বেঙ্গল স্রোত থেকে তোমার এটা পশ্চিম দিকে সোজা যাচ্ছে সেটাকে আমরা বলতেছি কি ভাইয়া দক্ষিণ নিরক্ষীয় স্রোত। অন্যদিকে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্য দিয়ে যে উষ্ণ স্রোতটি কি হচ্ছে ভাইয়া নিরক্ষরেখার উত্তর দিক দিয়ে সোজা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, তা হলো আমাদের নিরক্ষীয় বিপরীত স্রোত, ঠিক আছে। পশ্চিম থেকে আমাদের কি পূর্ব দিকে প্রবাহিত হবে সেটা হচ্ছে আমাদের কি ভাইয়া নিরক্ষীয় বিপরীত স্রোত। এই দুটি স্রোতের মধ্যে সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো। দুটি স্রোতেই সেন্টরক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়। তারপর কি হচ্ছে ভাইয়া উভয় স্রোতই তোমার হচ্ছে নিরক্ষরেখার উপর দিয়ে প্রবাহিত হবে। দুটি স্রোতে একটি নির্দিষ্ট সময় তীব্র গতি প্রাপ্ত হয়। দুটি স্রোতই উষ্ণ স্রোত, দুটি স্রোতই আটলান্টিক মহাসাগরীয় স্রোত, ঠিক আছে। দুটি স্রোতই উষ্ণ স্রোত বিধায় জাহাজ চলাচলের জন্য উপযোগী। তারপরে কি হচ্ছে তাই বলা যায় দুটি স্রোতের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য থাকলেও ও বহু বৈসাদৃশ্য কি বিদ্যমান, ঠিক আছে। তোমার পার্থক্য থাকলেও সাদৃশ্য অসেট, ওকে। আচ্ছা এখন 8 নম্বরে আসো ভাইয়া। 8 নম্বরে দেখো এখানে কি বলছে, রাজশাহীর ছেলে রাকিব তার বন্ধুর বাড়ি উপকূলীয় জেলা পটুয়াখালী বেড়াতে গেল। সেখানে সে কি ভাইয়া সে প্রথম দিনেই খেয়াল করলো যে পার্শ্ববর্তী নদীর পানির স্তর সকালের চেয়ে দুপুরে অনেক বেড়ে গেছে। এমন ঘটনায় তাকে আশ্চর্য হতে দেখে বন্ধু জানালো যে সেখানে প্রতিদিন পানি দুবার বেড়ে যায় আবার দুবার কমেও যায়, ঠিক আছে। ক নম্বরে কি বলছে, সমুদ্র স্রোতের প্রধান কারণ কি সেটা আমরা জানি। ল্যাব্রাডার কি ধরনের স্রোত সেটাও আমরা জানি, সলভ করছি আমরা। এখন গ নম্বর দেখো উদ্দীপকের নির্দেশিত পানির স্তর পরিবর্তনের কারণ, এটা কি ভাই আমরা জোয়ার ভাটা এটাও আমরা জানি। তবে উপকূলীয় অঞ্চলে উক্ত ঘটনার প্রভাব এটা আমরা সলভ করছি, ঠিক আছে, ওকে। 8 নম্বরটা আমরা সলভ করছি সেই জন্য দেখাই দিলাম না। 9 নম্বরে দেখো মোটামুটি এখন কিন্তু কোশ্চিন তোমার মিলে রিপিট হবে, ঠিক আছে। দেখো তরুণ ও স্কচি দুজন চন্দ্র মাসের শেষ দিনে কুয়াকাটায় বেড়াতে এসে চাঁদের বেলা রাতের বেলা গর্জন ও চাঁদের আলোর পানির সৌন্দর্য দেখে বিমোহিত হয়। তার 7 থেকে 8 দিন পর চন্দ্রের আলো কম থাকায় পানির সেই গর্জন অনেকটাই স্তিমিত হয়ে যায়, ঠিক আছে। এখন দেখো জোয়ার ভাটার সংজ্ঞা দাও। গৌণ জোয়ার ভাটা সৃষ্টিতে কেন্দ্রবিভাগী শক্তির প্রভাব ব্যাখ্যা করো, সেটা আমরা আসবে। উদ্দীপকের প্রথমোক্ত সময় পানির গর্জন কেন সৃষ্টি হয়েছিল ব্যাখ্যা করো। উদ্দীপকের উক্ত দুই সময়ের ঘটনা চিত্র সহকারে বিশ্লেষণ করো, ঠিক আছে। তাহলে একবার আমরা এটা তোমার চিত্র সহকারে বিশ্লেষণ করব। ক নম্বর থেকে আমরা শুরু করে দেখো জোয়ার ভাটা কি ভাইয়া চন্দ্র সূর্যের সরি একটু
একটু ধরো পানি খেয়ে আসি। আচ্ছা দেখো, চন্দ্র সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে নির্দিষ্ট সময় পরপর পর্যায়ক্রমে কি ভাইয়া সমুদ্রের পানিরশির স্ফীতি ও অবনমনকে আমরা কি ভাইয়া জোয়ার-ভাটা বলতেছি। খুবই সোজা ভাষায় যদি আমরা বলি, এখানে কি বলছে, নির্দিষ্ট সময় পরপর পর্যায়ক্রমে পানিরাশির স্ফীতি এবং অবনমন। মেনলি স্ফীতি এবং অবনমনটাই হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরপর হবে, সেটাকে আমরা জোয়ার-ভাটা বলবো। এটা কার প্রভাবে হবে? চন্দ্র সূর্যের আকর্ষণের ফলে। ঠিক আছে, গৌণ জোয়ার-ভাটা সৃষ্টিতে কেন্দ্রাতিক শক্তির প্রভাব রয়েছে। এখন কেন এটা আমরা দেখি। পৃথিবীর যে অংশ চন্দ্রের আকর্ষণ মুখ্য জোয়ার হয়, তার বিপরীত দিকে আমরা কি দেখছিলাম ভাইয়া, প্রতিবাদ স্থানে কি হচ্ছে, আমাদের পানির নিচে স্থলভাগ রয়েছে, তা কেন্দ্রের সাথে সুদৃঢ়ভাবে সংযুক্ত। ঠিক আছে, ধরো এই পাশে আমার ধরো মুখ্য জোয়ার হচ্ছে এই পাশেরটাতে, তো এই তোমার পৃথিবীর কেন্দ্র কিন্তু এটার সাথে অ্যাটাচ আছে। ঠিক আছে, ফলে সেই স্থানে চন্দ্রের আকর্ষণ কেন্দ্র, তোমার ধরো এটা চন্দ্র, এটা স্থলের আকর্ষণ সমান, ফলে সেখানে জলভাগ থেকে স্থলভাগ কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় বেশি। এ সময় বিপরীত দিকের পানিরাশির উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কিছুটা তোমার কি কমে যাবে। ঠিক আছে, শুধু কেন্দ্রাতিক শক্তির প্রভাবে আশেপাশে পানিরাশি সেই স্থানে প্রবাহিত হয়ে কি হচ্ছে ভাইয়া, গৌণ জোয়ারের এই জায়গাটাতে তোমার গৌণ জোয়ারের সৃষ্টি করবে। ঠিক আছে, গ নম্বর আসো ভাইয়া। উদ্দীপকের প্রথম সময়ে পানির গর্জন সৃষ্টি হয়েছিল চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে সৃষ্ট জোয়ারের ফলে, যা আমরা কি ভরা কটাল নামে পরিচিত। একটু আগে আমরা সলভ করলাম, এটা ভরা কটাল দেখছিলাম। তরুণ ও কচি চন্দ্র মাসের শেষ দিনে, অর্থাৎ তোমার পূর্ণিমার রাতে কুয়াকাটায় পানির গর্জন ও চাঁদের আলোয় পানির সৌন্দর্য দেখে বিমোহিত হয়েছিল, অর্থাৎ তখন ভরা কটাল সংঘটিত হয়েছিল। কীভাবে বুঝলাম দেখো ভাইয়া, পানির গর্জন ও চাঁদের আলোর পানির সৌন্দর্য দেখে, মানে তোমার এখানে মেইনলি তোমার এখানে বোঝাচ্ছে আমার এখানে পূর্ণিমা বিদ্যমান। ঠিক আছে, এবং তোমার এখানে কি ভরা কটাল হয়েছে। ওকে, এখন দেখো পূর্ণিমার সময় পৃথিবীর একদিকে কি ভাইয়া সূর্য, অন্যদিকে ভাইয়া চন্দ্র থাকে। কোনটা এটা? যেখানে দেখো এটা পৃথিবী, এটা সূর্য, এটা তোমার হচ্ছে কি চন্দ্র। ঠিক আছে, এর ফলে সূর্য ও চন্দ্রের আকর্ষণ শক্তি কি হচ্ছে ভাইয়া একই সাথে কার্যকরী হবে। এই দিনে তোমার কি চন্দ্রের আকর্ষণে যেই স্থানে জোয়ার হবে, সেই স্থানে তোমার সূর্যের আকর্ষণ সেই স্থানে কীভাবে জোয়ার হয়। তাই পূর্ণিমার রাত অর্থাৎ চন্দ্র মাসের শেষ দিনে ওই স্থানে সমুদ্র এলাকায় কী হচ্ছে ভাই প্রবল বেগে জোয়ার সংঘটিত হয়। এখন ভাই ঘ নাম্বার দেখো, উদ্দীপকের প্রথম সময় চন্দ্র মাসের শেষ দিন অর্থাৎ পূর্ণিমার রাতে তোমার সংঘটিত ভরা কটাল, এবং দ্বিতীয় সময় তার 7 থেকে 8 দিন পর অর্থাৎ অষ্টমী তিথিতে এটা কি মরা কটাল সংঘটিত হয়েছিল। ঠিক আছে, এখন চিত্রের মাধ্যমে দেখো, দেখো ভাইয়া এটা হচ্ছে তোমার পৃথিবী। ঠিক আছে, তোমার চন্দ্র এই পাশে, সূর্য এই পাশে, একই লাইন বরাবর আছে। ওকে, এখানে কি বলতেছি আমরা ভাইয়া, পূর্ণিমা হচ্ছে এবং ভরা কটাল হচ্ছে। কি কারণ দেখো, এখানে তোমার সূর্য ওই পাশে টানতেছে তোমার পানিকে, তোমার এখানে চন্দ্র টানতেছে। ঠিক আছে, সো এখানে একটা বিশাল তোমার জলরাশি জোয়ার হচ্ছে। এখন দেখো অষ্টমী তিথিতে কি হয়, এখানে দেখো ভাইয়া চন্দ্র তোমার এখানে সমকোণ অবস্থান করছে। ঠিক আছে, এই পৃথিবীকে তোমার সূর্য মানে চন্দ্র টানতেছে, সূর্য হালকা টানতেছে। ঠিক আছে, এই কারণে তোমার জোয়ারটা ঠিকভাবে একবারে এই পূর্ণিমার মতো হয় না। সো এখানে কি মরা কটাল হচ্ছে। ঠিক আছে, প্রথম ঘটনাটি পূর্ণিমা রাতে সামুদ্রিক আচরণ, যে সময় ভরা কটাল সংঘটিত হয় এই সময় চন্দ্র সূর্য পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে, তখন তাদের মিলিত শক্তিকে জোয়ার ভাটার প্রভাব সবচেয়ে কি ভাইয়া বেশি থাকবে। ফলে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে উভয়ের মিলিত শক্তিতে জোয়ার অত্যন্ত প্রবল হয়, ফলে ভরা কটালের সৃষ্টি হয়। ঠিক আছে, অন্যদিকে কি হচ্ছে ভাইয়া দেখো, মরা কটালটা দেখি আমরা। অন্যদিকে দ্বিতীয় খণ্ডটি 7 থেকে 8 দিন পরে অর্থাৎ অষ্টমী তিথিতে সংঘটিত হওয়ার সময় বা মরা কটাল নামে পরিচিত, ওই সময় কি হচ্ছে ভাই চন্দ্রের আলো কম থাকবে এবং কি পানির গর্জন শক্তিও কম থাকবে। ঠিক আছে, অমাবস্যা ও পূর্ণিমার অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সাথে একই সরলরেখায় অবস্থান না করে কি হচ্ছে ভাই উভয় পৃথিবীর সাথে পরস্পরের সমকোণে অবস্থান করবে। ঠিক আছে, এবং পৃথিবীকে আকর্ষণ করে, ফলে ওই সময় চাঁদের আকর্ষণে চাঁদের দিকে কি হচ্ছে ভাইয়া ও বিপরীত দিকে জোয়ার, এবং সূর্যের আকর্ষণে সূর্যের দিকে ও তার বিপরীত দিকে জোয়ার সংঘটিত হওয়ার কথা, কিন্তু দেখা যায় চাঁদের আকর্ষণে চাঁদের দিকে এবং তার বিপরীত দিকে জোয়ার, এবং সূর্যের দিকে ও সূর্যের বিপরীত দিকে ভাটা সংঘটিত হয়। এরূপ ঘটনাকে আমরা কি বলতেছি ভাইয়া মরা কটাল। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন দেখো ভাইয়া। 10 নম্বরে
তোমার এখানে তোমার কি ক অঞ্চলটা বলছে, ঠিক আছে, এটা হচ্ছে ক অঞ্চল। তার মানে কি এখানে আমাদের দক্ষিণ নিরক্ষীয় যে স্রোতটা, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে বুঝাইছে, দক্ষিণ মহাসাগরীয় যে নিরক্ষীয় স্রোতটা সেটা। তারপরে তোমার এখানে খ নাম্বার যেটা দেখো, এখানে তোমার কোন দিকে নির্দেশ করছে, এটা হচ্ছে ভাই আমাদের উপসাগরীয় স্রোতকে নির্দেশ করছে, ঠিক আছে। এখন কোশ্চিনে দেখো, পানিচক্র কি, মহাকর্ষ শক্তি, জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ এটা ব্যাখ্যা করছি। ক চিহ্নিত স্রোতটির ধরন ব্যাখ্যা করো। এই স্রোতটাকে আমরা পড়ছি না ভাইয়া, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। উদ্দীপকের খ চিহ্নিত স্রোতটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মানে কি এই স্রোতটাকে বুঝাইছে, ঠিক আছে। এখন আমরা সলভে যাই। ক নাম্বার দেখো আমাদের কি ভাইয়া, পানিচক্র কি? পানিচক্র হচ্ছে পানি রূপান্তরের মাধ্যমে স্থানান্তর এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আবার স্থানে ফিরে আসে আমাদের কি ভাইয়া, পানিচক্র, ঠিক আছে। খ নাম্বারটা আমরা সলভ করছি। গ নাম্বারে দেখো ভাইয়া, এখানে বলছে তোমার উদ্দীপকে ক চিহ্নিত স্রোতটি হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। মেনলি তোমার ক চিহ্ন, তোমার দেখো এখানে ক জায়গায় কি ছিল, দেখো কটা কিন্তু এখানে ছিল, এটা তোমার কি ভাইয়া তুমি জানো এখানে তোমার এটা কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত। সো এখানে তোমার এই সলভটা ভুল দিছে, সো তোমাদেরকে আর কনফিউজ করতেছি না, ডাইরেক্ট আমরা উপসাগরীয় স্রোত যেটা ঘ নাম্বার ওখানে চলে যাচ্ছি। সো এটা কিন্তু তোমার দক্ষিণ নিরক্ষীয় স্রোত হবে, ঠিক আছে। ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বারে কি হচ্ছে ভাইয়া, উদ্দীপকের খ চিহ্নিত স্রোতটি উষ্ণ উপসাগরীয় স্রোত। উষ্ণ উপসাগরীয় স্রোতের উপর দিয়ে প্রবাহিত উত্তর পূর্ব অয়ন বায়ুর প্রভাবে তোমার কি উত্তর আমেরিকার পূর্বাংশে এবং পশ্চিম বায়ুর প্রভাবে কি হচ্ছে ভাইয়া, পশ্চিম ইউরোপের দেশগুলোতে বৃষ্টিপাত হয়, এতে কৃষিকার্যে সুবিধা হয়। এছাড়া উষ্ণ স্রোতের প্রভাবে শীত ও গ্রীষ্মের তাপের পার্থক্য কম থাকায় এরূপ সমভাবাপন্ন জলবায়ুতে শ্রমিকগণ কৃষিক্ষেত্রে ও শিল্প কারখানায় অধিক সময় কাজ করতে পারে। উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে উভয় অঞ্চলের বন্দরগুলো তোমার 12 মাস বরফমুক্ত থাকবে। তারপর কি হবে, এই স্রোতের পানিতে হিমশৈল না থাকায় উভয় অঞ্চলের মধ্যে সারা বছর জাহাজ চলাচল করবে। পৃথিবীর মধ্যে এত বেশি পণ্যবাহী জাহাজ অন্য কোনো সমুদ্র পথে চলাচল করতে পারে না। এই স্রোতের অনুকূলে পণ্যবাহী জাহাজগুলো কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারে। সুতরাং বলা যায় উষ্ণ উপসাগরীয় স্রোতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন ভাই 11 নম্বরে আসো। একটি মহাসাগর যার পশ্চিম দিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং দক্ষিণ পূর্বে ওশেনিয়া অঞ্চলের বৃহত্তম দেশটি অবস্থিত। উক্ত মহাসাগরের তোমার উত্তর অংশের স্রোত ঋতুভেদে দিক পরিবর্তন করে প্রবাহিত হয়। মেনলি তোমার এখানে কি হচ্ছে ভাইয়া, তোমার যে ভারতীয় যে উপমহাসাগর যেটা আছে সেটাকে আমাদের ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। আর ক নাম্বার দেখো, সমুদ্র স্রোত কাকে বলে এটা আমরা জানি। খ হচ্ছে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো, সেটাতে আমরা আসবো। গ নম্বর কি বলছে, ইঙ্গিতকৃত মহাসাগরটি মানচিত্র প্রদর্শন করতে বলছে। আর ঘ নম্বর বলছে উল্লেখিত মহাসাগরটির উত্তর অংশে তোমার কি স্রোত ঋতুভেদে ভিন্ন ভিন্ন দিক থেকে প্রভাবিত হওয়ার কারণ, তারপর তোমার মৌসুমী বা জলবায়ুর কথা বলছে, ঠিক আছে। এখন দেখো সমুদ্র স্রোত এটা আমরা জানি, তা হচ্ছে তোমার জলবায়ুর উপর যেটা প্রভাবটা এটা দেখি আমরা। শীত অঞ্চলের কোনো দেশের উপকূলের কাছ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে সেই স্থান উষ্ণ হয়ে ওঠে, ঠিক আছে। আবার উষ্ণ অঞ্চলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হলে সেই স্থানের তাপমাত্রা অনেক হ্রাস পায়, ওকে। ফলে এসব অঞ্চলে আবহাওয়া চরম হয় না, যেমন মরক্কো ও তোমার কি মৌরিতানিয়ার পাশ দিয়ে শীতল ক্যানারি স্রোত প্রবাহিত হয় কি এ দেশগুলোর উপকূল ভাগের আবহাওয়া অনেক বেশি আরামদায়ক, ওকে। এখন দেখো ভাইয়া, মেনলি আমরা কি গতে আমরা কি ফাইন্ড আউট করছিলাম, এটা হচ্ছে আমাদের ভারতীয় যে মহাসাগরটা আছে সেইটা, ঠিক আছে, ইন্ডিয়ান ওশেন, ওকে। কারণ এর পশ্চিমে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা, যে তোমার এখানে আফ্রিকা, ঠিক আছে। আর এরপরে কি হচ্ছে দক্ষিণ পূর্বে ওশেনিয়া, ঠিক আছে। অঞ্চলের বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া অবস্থিত। নিচে মহাসাগরটি মানচিত্রে তোমার দেখাইছে, এখানে তোমার মানচিত্র দেখানোর অবশ্যই মানচিত্রে দেখাবো, নাহলে কিন্তু তোমার এখানে মার্কেরই হবে না। এরপরে ঘ নাম্বার দেখো, উদ্দীপকে উল্লেখিত মহাসাগরটি হল ভারত মহাসাগর, যার উত্তর অংশে কি ভাইয়া আমাদের ভারতীয় উত্তর ভারত মহাসাগরীয় স্রোত প্রবাহিত হয়, যা মৌসুমী বায়ুর তার নিয়ন্ত্রিত হয় ঋতুভেদে দুই ধরনের স্রোতের সৃষ্টি করে। যা একটা আমাদের কি হচ্ছে ভাইয়া গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত, আর একটা হচ্ছে কি ভাইয়া আমাদের শীতকালীন মৌসুমী স্রোত। নিচে এই সম্বন্ধে আলোচনা করা হলো। দেখো, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সোমালি স্রোত আফ্রিকার পূর্ব উপকূল হতে প্রথমে আরব সাগরে প্রবেশ করে, তারপর কি হচ্ছে ভাইয়া সেখানে হতে এই স্রোত ভারতের পশ্চিম উপকূল দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের পূর্ব উপকূল দিক দিয়ে কী হয় বঙ্গোপসাগরে প্রবেশ করে। তাই এটি গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত নামেও পরিচিত। একে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত বলা হয়। এই স্রোত বঙ্গোপসাগরের উত্তর দিকের স্থলভাগকে বাধা পেয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয় এবং আন্দামান সাগরে অতিক্রম করে সুমাত্রার
পাশে উপনীত হয়, এখানে এসে এই স্রোত অয়ন বায়ুর প্রভাবে পশ্চিম দিকে সামান্য বেঁকে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এই সময় উত্তর ভারত মহাসাগরে অন্য কোনো স্রোত দেখা যায় না। ঠিক আছে, এটি কিন্তু এই তোমার এই কোশ্চিনটাই কিন্তু ওই আগের দিকে দেখা দিয়েছিলাম। ঠিক আছে, এখন দেখো 13 নম্বর কি প্রশ্ন নম্বর কি বলছে ভাইয়া। শিক্ষা সফরে বাবুল কুয়াকাটায় এসে বিকেলে সৈকতে আশ্রয় পড়া ঢেউ এবং প্রবল দেখে আনন্দিত হয়। আকাশে পূর্ণিমার চাঁদ থাকায় সবাই মিলে আবারও সাগর দেখতে গিয়ে সেখানে বিকেলে যেসব স্থানে হেঁটে বেরিয়েছিল রাতে সেই স্থানগুলোতে 5 ফুট পানির নিচে। ঠিক আছে, শৈবাল সাগর কোন মহাসাগরে অবস্থিত এটা আমরা দেখছি। খ হচ্ছে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত কীভাবে প্রভাবিত করে, এটা আমরা সলভ করছি। গ নম্বরে উদ্দীপকে উল্লেখিত পানির অতিরিক্ত বৃদ্ধির কারণ, সেটাও আমরা কিন্তু সলভ করছি। ঠিক আছে, উদ্দীপকের এই ধরনের পরিবর্তন ঘটনাটি উপকূলীয় অঞ্চলের উপর কীরূপ প্রভাব ফেলে তাও বিশ্লেষণ করে, এটা কিন্তু আমরা সলভ করছি। ঠিক আছে, কখ যেহেতু আমরা করছি। গ নম্বরে কী হচ্ছে ভাইয়া, মেইনলি এখানে দেখো জোয়ার হয়েছে। ঠিক আছে, মহাকর্ষ সূত্র অনুযায়ী এটা আমরা সলভ করছি, সো এটা আমরা দেখা দিচ্ছি না। 14 নম্বরে দেখো, এই 14 নম্বরে কি বলছে ভাইয়া, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটির পূর্ব দিকে ইউরোপ, আফ্রিকা এবং পশ্চিম দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা। এই মহাসাগরে কি হচ্ছে ভাইয়া, উত্তর অংশে একটি স্রোত আবর্ত দেখা যায়। অন্যদিকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগরটি, যার পশ্চিমে রয়েছে আফ্রিকা এবং তোমার কি দক্ষিণ পূর্ব দিকে অস্ট্রেলিয়া। মানব জীবনে এই মহাসাগরের স্রোতসমূহের ভূমিকা অনস্বীকার্য। ঠিক আছে, মেলে তোমার এখানে তোমার ইন্ডিয়ান ওশানের কথা বলছে। ঠিক আছে, আর এখানে কি দেখো, পৃথিবীর বৃহত্তম মহাসাগরটি পূর্ব দিকে ইউরোপ আছে। ঠিক আছে, ও আফ্রিকা এবং পশ্চিম দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা। ওকে, এই মহাসাগরের উত্তর অংশে একটি স্রোত আবর্ত দেখা যায়, মানে উত্তরের দিকে। ঠিক আছে, এখন দেখি আমরা সলভে আসি। তোমার কোশ্চেনগুলো আগে দেখি। সমুদ্র স্রোত কাকে বলে, স্থলভাগ সমুদ্র স্রোতকে কীভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো, এটা আমরা সলভ করছি। গ নম্বরে উদ্দীপকের প্রথম যে মহাসাগর ইঙ্গিত দেওয়া হয়েছে তার উত্তর অংশে স্রোতসমূহ ব্যাখ্যা করো। ঠিক আছে, তার উদ্দীপকের শেষ ভাগে যে মহাসাগরের ইঙ্গিত করা হয়েছে তা মানব জীবনের প্রভাব। সো ঘ নম্বরটা কিন্তু মোটামুটি আমরা সলভ করছি। ঠিক আছে, এখন আমরা গ নম্বরটা দেখি ভাইয়া। যেহেতু আমাদের উত্তর পাশে বলছে, সেহেতু দেখো ভাইয়া তোমার উদ্দীপকে আটলান্টিক মহাসাগরীয় স্রোত সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, এখন যার উত্তরে কিছু স্রোত প্রবাহিত হয়, নিচে উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতের বিবরণ দেওয়া হলো। যেহেতু আমাদের উত্তর পাশে বলছে, সো আমরা কি করতেছি ভাইয়া, উত্তর আটলান্টিক মহাসাগরের যে স্রোতগুলো আছে সেগুলো এখন বর্ণনা দিব। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের প্রধান শাখাটি নিরক্ষরেখা অতিক্রম করে কি ভাইয়া, আমাদের কি ভাইয়া দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল দিয়ে কি ভাই অগ্রসর হয়ে ক্যারিবিয়ান সাগরে তোমার কি প্রবেশ করে। সেখান থেকে কি হচ্ছে ভাই, পূর্ব দিক থেকে আগত উত্তর নিরক্ষীয় স্রোতের একটি শাখা কি স্রোত করার সাথে মিলিত হয়। নিরক্ষরেখার উত্তরে যে উষ্ণ স্রোতটি তোমার পূর্ব হতে সোজা পশ্চিম দিকে প্রবাহিত হয় তাকে আমরা কি উত্তর নিরক্ষীয় স্রোত বলবো। ঠিক আছে, এটি ক্যানারি স্রোতের কি ভাই আমাদের বর্ধিত অংশ। ওকে, উত্তর মহাসাগর হতে গ্রিনল্যান্ডের দুদিক দিয়ে যে দুটি শীতল স্রোত দক্ষিণ দিকে প্রবাহিত হয় তা সুমেরু স্রোত। ঠিক আছে, উত্তর মহাসাগর হতে আগত সুমেরু শীতল স্রোত দুটি কি ভাইয়া গ্রিনল্যান্ডের পূর্ব ও পশ্চিম পাশ দিয়ে আমাদের কি হয় ভাইয়া দক্ষিণ দিকে প্রবাহিত হয় বলে ল্যাব্রাডার তোমার উপদ্বীপের নিকট মিলিত হয়, একে শীতল ল্যাব্রাডার স্রোত বলা হয়। ঠিক আছে, নিরক্ষ বিপরীত স্রোতটি আফ্রিকার পশ্চিমে এসে উত্তর হতে আগত ক্যানারি স্রোতের একটি ক্ষুদ্র শাখা স্রোতের সাথে মিলিত হয় এবং কি হচ্ছে ভাইয়া দক্ষিণ পশ্চিমে বেঁকে গিয়ে গিনি উপসাগরে প্রবেশ করে, একে গিনি স্রোত বলা হয়। ঠিক আছে, উত্তর মহাসাগর হতে কি ভাইয়া ইরমিঞ্জার নামক একটি শীতল স্রোত আইসল্যান্ডের পূর্ব ও দক্ষিণ উপকূল দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, তাকে ইরমিঞ্জার স্রোত বলছি। ঠিক আছে, এরপরে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্য দিয়ে যে উষ্ণ স্রোতটি কি হচ্ছে ভাইয়া নিরক্ষরেখার উত্তর দিকে সোজা পশ্চিম থেকে পূর্ব দিকে যেটা প্রবাহিত হবে সেটা আমরা নিরক্ষীয় বিপরীত স্রোত বলতেছি। ঠিক আছে, এটা আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হবে। এভাবে বিভিন্ন প্রক্রিয়ায় তোমার উত্তর আটলান্টিক মহাসাগরে বিভিন্ন ধরনের স্রোত প্রবাহিত হয়। ওকে, ঘ নম্বরে দেখো ভাইয়া, ঘ নম্বরে আমাদের কি বলছিল, এখানে আমরা ফাইন্ড আউট করছিলাম ভারত মহাসাগরীয় স্রোতের কথা। ঠিক আছে, কারণ ভারত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে মৌসুমী বায়ু স্রোত কৃষি ব্যবস্থা তোমার পরিবহন ব্যবস্থার উপর যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মৌসুমী স্রোতে দক্ষিণ এশিয়া অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। বাংলাদেশে ভারতের কৃষি ব্যবস্থা ও মৎস্য প্রজনন মৌসুমী স্রোতের প্রভাব সংঘটিত বর্ষার উপর নির্ভরশীল। মৌসুমী স্রোতের কি হচ্ছে ভাইয়া প্রভাবে সামুদ্রিক বাণিজ্য জাহাজগুলো দ্রুত যাতায়াত করতে পারে। তাছাড়া ভারত মহাসাগরীয় অন্যান্য স্রোতের প্রভাবে আফ্রিকার পূর্ব ইউরোপ উপকূলের ঠিক আছে অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়। এই অঞ্চলে কৃষি ব্যবস্থা উন্নত হয়েছে। ওকে, এছাড়া ভারত মহাসাগরীয় উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কি হচ্ছে ভাইয়া নিউ সাউন্ডল্যান্ড উপকূলে গ্র্যান্ড ব্যাংক নামক একটি মগ্নচড়া সৃষ্টি হয়, ফলে তোমার কি এসব অঞ্চলের প্রচুর মাছ পাওয়া যায়। ওকে,
15 নম্বরটা দেখো ভাইয়া, রাফি ও সাফি চন্দ্রমাসের মাঝামাঝি তোমার কি মাঝামাঝিতে কুয়াকাটা বেড়াতে এসে সেখানে রাতের বেলা পানির গর্জন ও চাঁদের আলোয় পানির সৌন্দর্য দেখে বিমোহিত হয়, তবে 7 থেকে 8 দিন পর। আচ্ছা সেম এই কোশ্চেনটা আমরা কি ভাইয়া সেম সলভ করছি, ঠিক আছে, দেখো যে আমরা সলভ করছি এটা গ এবং ঘ নাম্বারটা। ওকে ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, তোমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।